আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাসে গত দুটো ক্লাস আমরা প্রথমে করলাম কি এইচটিএমএল, প্রথমে করলাম পিএইচপি স্লাইসিং, দেন ওই দিনই করলাম আমরা এইচটিএমএল মার্কআপ। আর গত ক্লাসে আমরা করছি কি হেডার সেকশনটা আর আমাদের মেনু সেকশনটা কমপ্লিট করছি। আজকে বাকি এই যে উইজেট এরিয়াটা আর এই এরিয়াটা আমরা ডিজাইন করব। সো আমরা স্টার্ট করি। ভাই আমার গত ক্লাসে আমার উইজেট সম্বন্ধে মানে সমস্যার কথা বলছিলেন। উইজেট উইজেট সম্বন্ধে মানে এখানে দুইটা ডিপ উইজেট একই নামে হ্যাঁ আমার কথা বলছিলেন। হ্যাঁ, কি বুঝেন নাই? তাহলে আমি বুঝতে পারি যে সমস্যাটা কোন জায়গায়। ও আচ্ছা আচ্ছা, একটু হোল্ড করেন, বুঝছো, বলতেছি একটু। এই উইজেট জিনিসটা মানে খুব সহজ একটা জিনিস। মানে আমি উইজেট বলতে যেটা বুঝেছি যে জাস্ট একটা ডিভিশনের নাম। ঠিক আছে ভাই, কিন্তু এখানে বলছিলেন যে একই মানে দুইটা উইজেট নেওয়ার কি কারণ? আপনি যেটা বলছিলেন যে আমার মার্কআপটা দেখে। আমি যেটা বলছিলাম যে এখানে যেমন এই যে একটা একটা যেমন পোস্ট আছে না, মানে আপনাকে এই সেকশনটার কথা বলতেছেন না, জি, ব্লগের মতো যেটা ডান পাশে জি। নাকি বাম পাশে যেটা? বাম পাশে যেটা, বাম পাশে একই কালারের যে দুইটার কথা বলছিলেন। হ্যাঁ এই দুটা, জি ভাই। হ্যাঁ এই দুটোর কি? আমি এখানে দুইটা উইজেট মানে একই ক্লাস নিয়েছিলাম এবং হ্যাঁ একই সব কিছু। আচ্ছা, এখানে যে ডেট দেওয়া আছে, তারপর যে হেডিং টাইপ। না আমি তো উইজেট নিয়ে কোনো কথা বলি না, আমি বলছি এই যে সেকশনটার কথা, এই সেকশনটা আপনি এই সেকশনটায় দুটো সেকশনে তো একই হ্যাঁ জি ভাই। একই ধরনের কন্টেন্ট আছে, জাস্ট এখানকার ইমেজটা আলাদা আর টাইটেলটা আলাদা। জি ভাই। তো জাস্ট টাইটেলটা আপনি টাইটেলটা আলাদা লিখে দেন আর ইমেজটার জায়গায় একটা আলাদা একটা ইমেজ অ্যাড করে দেন, তাইলেই তো হলো। কিন্তু স্টাইল তো সেম। জি ভাই। আমি এটাই বলছিলাম, কিন্তু আপনি করছিলেন কি এই উইজেটটার জন্য এই সেকশনটার জন্য আলাদা একটা ক্লাস নিয়েছিলেন, এই সেকশনটার জন্য আলাদা একটা ক্লাস নিয়েছিলেন। তো এইভাবে বলছি, যেভাবে করা যাবে না। যেগুলো ইউনিক ডিজাইন সেগুলোর ক্লাস অলওয়েজ একরকম নেবেন, তাহলে একটা জায়গায় স্টাইলে ইমপ্লিমেন্ট করবেন, সব জায়গায় ওটা ইফেক্টিভ হবে। উইজেটের ব্যাপারটা আমি যেটা বলার সেটা ঠিকই বলছি, উইজেট নিয়ে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, তাহলে আমাদের লেটেস্ট নিউজ বা লেটেস্ট পোস্ট বা এই যে বাম পাশের যে পোস্ট সেকশনগুলো আছে এইগুলো নিয়ে আমরা এখন কাজ করি, তারপরে আমরা ডান সাইডে চলে যাবো। ডান সাইডে খুব বেশি কাজ নেই, আমাদের যা একটু ঝামেলাদায়ক কাজ সেটা হচ্ছে এই সেকশনটা। মূলত এই এতটুকু সেকশনের কাজ করলেই আমাদের এই সেকশনের কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে দেখেন ডান পাশ দিয়ে একটা কিন্তু শেড আছে, মানে এটাকে বলে শ্যাডো। তো আমরা কি এই শ্যাডোটা করছিলাম, স্লাইস করছিলাম, করছিলাম এটা, তাই না? আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে দুটো কাজ করতে হবে। আগে দেখে নিতে হবে যে আমাদের শ্যাডোটা পুরো উইজেটের মধ্যে কিন্তু আছে, নট লেটেস্ট পোস্টের ভিতরে আর শুধুমাত্র এতটুকু জায়গায়, পুরো এরিয়াটার ভিতরে আছে, তাই না? যে এটা একটা এরিয়া, এই এরিয়াটা পুরো জুড়ে শ্যাডোটা আছে। সো তখন আমাদেরকে কী করতে হবে? তাহলে আমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে, ইনস্পেক্ট এলিমেন্টে যেতে হবে। ইনস্পেক্ট এলিমেন্টে গেলে খেয়াল করেন সব ভালো করে, আমরা প্রথমে আসি সাইড বার। এটা হচ্ছে সাইড বারটা, আমাদের সাইড বারের ভিতরে আমাদের কি নিউজ, এটা তো নিউজ, তাই না? তারপরে আরও একটা নিউজ আছে এর নিচে, এটা একটা নিউজ। তো প্রথমে আমরা এই নিউজটা ডিজাইন করি, এই নিউজটা ডিজাইন করলে এই নিউজটা হয়ে যাবে। আর ইন্ডাস্ট্রিয়াল লেটেস্ট কাজ হচ্ছে কালারের ভ্যারিয়েশনের জন্য শুধু। সো আমরা নিউজে আসি, প্রথমে নিউজে দেখলাম এখানে আছে নিউজ ক্লাস আছে, তাই না? সরি এটা না, এই যেটা, এটা হচ্ছে নিউজ ক্লাস, তাই না? আচ্ছা, তো নিউজ ক্লাসটা আমরা দেখে আসি কীভাবে আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছে ওটাকে করছে কি রাইট টপ। তো দেখেন প্রথমে আমরা এই সাইড বার শ্যাডোটাকে কপি করি এবং এইখানে আসে নিউজ ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা নিব হচ্ছে ইউআরএল, তাই না? প্রথমে আমরা নাম দিলাম যে ইমেজেস স্ল্যাশ পিএনজি। আসছে শ্যাডোটা, আসে না? আচ্ছা, শ্যাডোটা কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু আমাদের চাহিদা মতো শ্যাডোটা এখনও আসেনি। কেন আসেনি বলি, যেমন আমাদের এখানে সাইড বারটা আমরা এখানে সাইজ দিচ্ছি 270 পিক্সেল, আর আমরা এখানে কিন্তু এখনও নিউজের কোনো সাইজ দিইনি। আসলে নিউজের আমরা কোনো সাইজ দিব না, নিউজের সাইজ দিলে এটা মানে একদম দেখতে খারাপ লাগবে। সো আমরা কি করব, রাইটে আসছে, এবার বলবো তো টপ। এখন কিন্তু টপেই সে আছে, কিন্তু দেখেন এইখানে একটা শেড, আবার এইখানে একটা শেড, তাই না? বাই ডিফল্ট কিন্তু বলছি ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট করে। সো আপনাকে এখানে বলে দিতে হবে নো রিপিট। হয়েছে? এবার
আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এখানে দেখেন প্যাডিং আছে অনেকগুলো, তাই না? লেফট রাইটেও প্যাডিং আছে, আবার এদিকেও প্যাডিং আছে, এদিকে প্যাডিং আছে, কিন্তু এই যে এরিয়াটা এইটা আবার একদম এর সঙ্গে লাগা, কীভাবে সম্ভব এটা? এটা কীভাবে সম্ভব দেখাচ্ছি। আগে আমরা মেইন এরিয়াটা ডিজাইন করে ফেলি। যেমন আমি এখানে যদি প্যাডিং নেই, প্যাডিং মনে করেন টপ বটম হচ্ছে টপ, আচ্ছা এখানে আমরা 4 ভ্যালু নেই, টপ 10 পিক্সেল নিলাম প্যাডিং, অর 15 পিক্সেল নিই আমরা, 15 পিক্সেল নিলাম। দেন আমরা নেব রাইট হচ্ছে 20 পিক্সেল, বটম 15 পিক্সেল, আর লেফট হচ্ছে 30 পিক্সেল, তাই না? এমনটাই তো ছিল মনে হয়। টপ বাড়ায়নি একটু, 20 পিক্সেল, এমনটা ছিল না? পাশাপাশি মনে হচ্ছে না এমনটা? আচ্ছা, সো এটা আমরা করলাম এখানে। আচ্ছা, এই এরিয়ার কাজ আমাদের শুধুমাত্র এতটুকুই, এরপর যে কাজ আসবে সেটা আমরা পরে দেখতেছি। আগে আমরা এটাকে ধরে রাখি যে আমাদের এতটুকু চেঞ্জ কাজ করতেছে। নিউজ, তাই না? নিউজে এসে দিব, নিউজে দিলাম। এখানে যদিও মেজারমেন্ট ইউনিটগুলো আপনারা এখান থেকে এই রুলার টুল দিয়ে মেপে মেপে নিতে পারেন যে এখানে কতটুকু প্যাডিং আছে, কতটুকু কী আছে, বাট জাস্ট আমার একটা আইডিয়া আছে যে এটা 30 পিক্সেল হতে পারে, তো আমি 30 পিক্সেলে লিখছি, ঠিক আছে? বাট আপনারা যখন কাজ করবেন, স্টার্টে যখন কাজ করবেন এবং যখন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, যেহেতু আমি শেখাচ্ছি, সো আমার কোনো ক্লায়েন্ট না, আমি জাস্ট শেখানোর জন্য একটা ইচ্ছে মতো ভ্যালু ইউজ করলাম। বাট যখন ক্লায়েন্টের কাজ করবেন ওরা কিন্তু বলে পিক্সেল পারফেক্ট ডিজাইন, সো ডেফিনেটলি পিক্সেল পারফেক্টলি হিসাব করবেন, যদি 21 থাকে 21ই দিবেন, অথবা 20 দিতে পারেন। মানে খুব বেশি তারতম্য করবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমাদের এটার কাজ হলো। এখন যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে আমাদের লেটেস্ট যে পোস্ট আছে, লেটেস্ট পোস্টটা খেয়াল করেন, সরি, লেটেস্ট পোস্ট যে টেক্সটটা, এটা কিন্তু একটা শ্যাডো আছে না, টেক্সট শ্যাডো আছে। লেটেস্ট পোস্টের যে টেক্সট কালারটা কিন্তু এই যে এখানে টেক্সট কালার কিন্তু এইটা, এই যে এটা টেক্সট কালার। টেক্সটের ট্রান্সফর্ম আছে কি আপার কেস, শ্যাডো আছে, আবার একটু লেটার স্পেসিং আছে, খেয়াল করেন। প্রথমত আপার কেস, দেন টেক্সট শ্যাডো, দেন কি কালার আছে, লেটার স্পেস আছে, তো অনেকগুলো। তো আমরা এখানে S2-তে যাই, এই S2-তে যাওয়া মানে এই S2-কেও কিন্তু ডিজাইন করবে সে। আবার ফন্ট সাইজটা মেবি 16 পিক্সেল, আমরা একটা বড় করে নিব, সমস্যা নেই। আমরা আগে নেই ফন্ট সাইজ 16 পিক্সেল নিলাম, ঠিক আছে? 16 পিক্সেল। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, হয়েছে? এখন এই কালার নিলাম, আচ্ছা এটা নিলাম। তারপর হচ্ছে আমাদের লেটার স্পেসিং নিব, মনে 1 পিক্সেল, হ্যাঁ 2 পিক্সেল নিলাম আমরা। আচ্ছা, এখন হচ্ছে কি টেক্সট শ্যাডো হচ্ছে 2 পিক্সেল, ও সরি, টেক্সট শ্যাডো 2 পিক্সেল। আমরা নেই 3 পিক্সেল হচ্ছে ব্লার দিব, আর কালারটা কিন্তু ওইটাই ছিল, এটাই কালার, তাই না? আমরা শ্যাডোটা একটু কমাই দিই, মানে এই যে শ্যাডোটা কিন্তু বোঝা যাচ্ছিল না, তাই না? সো এমনটাই তখন থাকা দরকার। আচ্ছা, এখন আমাদের ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, আমরা একটু বাড়াই দিই। আচ্ছা দিলাম। এবার আসেন যে টেক্সট অ্যালাইন কিন্তু আছে রাইট না? টেক্সট অ্যালাইন রাইট আসছে। আচ্ছা, এটা গেল। এখন এরপর দেখেন এই টেক্সটের পর কিন্তু আরও মার্জিন আছে নিচের দিকে, তো মার্জিন কতটুকু আছে দেখিনি আমরা। মার্জিন আছে হচ্ছে 20 পিক্সেল মার্জিন আছে। দেখেন হাইটটা কিন্তু অনেক সময় আপনাদেরকে মার্জিন হিসেবে ইন্ডিকেট করবে, আর ওয়াইটটাও ওই মার্জিন হিসেবে ইন্ডিকেট করে যে লেফটে কতটুকু ওয়াইট আছে, রাইটে কতটুকু ওয়াইট আছে। মার্জিনের জন্য কিন্তু আলাদা কোনো ফটোশপ প্রপার্টি নাই যেটা মার্জিন। ওয়াইড হাইটটাকেই মার্জিন হিসেবে বুঝতে হবে, যে হাইট যখন যেটা হাইট সেটা মনে ভার্টিক্যাল মার্জিন মানে টপ বটম, আর যেটা ওয়াইড সেটা হচ্ছে লেফট রাইট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মার্জিন কত আছে? মার্জিন বটম আছে 20 পিক্সেল। কপি করলাম, দেখেন এটাও কিন্তু একই স্টাইল হয়ে গেছে। কি শব্দ? ও আপনি, আচ্ছা তাহলে এটা হলো। এবার আসি আমরা উইজেটের ভিতর মিনস কি, এদের ডেট, এদের টাইটেল আর এদের টেক্সট,
এই তিনটার ভিতরে কাজ করতে হবে। সো প্রথমে আমাদের দেখতে হবে যে উইজেটের প্রথম স্টাইলটা কি, ডেটে। তো ডেটের কি আমরা এখানে আইড্রপার টুল দিয়ে কালারটা কপি করব। এই যে আইড্রপার টুল, এই যে এখানে ক্লিক করেন, দেখেন ক্লিক করলে কালারটা স্যাম্পলটা দেখায়, তাই না? এবং এই কালারটা কিন্তু এখানে কপি হয়ে যায় অলরেডি। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন এটা হচ্ছে, সরি এটা ফোরগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারের পার্থক্য মানে বলছিলাম, ফোরগ্রাউন্ড কালার কোনটা? মাথা। ফোরগ্রাউন্ড কালার হচ্ছে টেক্সটের কালারটা, এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার। আর ব্যাকগ্রাউন্ড কালার কি, ওই টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা ওটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। বাট যেহেতু এখানে আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছি আর অ্যাক্টিভ আছে এ, সো ও কিন্তু ইন্ডিকেট করে ধরে রাখছে এটাকে, ঠিক আছে? বাট আপনি যেটা সিলেক্ট করবেন এখানে সেটাই, সেই কালারটা এই প্রথমটাতে আসবে, ঠিক আছে? খেয়াল করেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি সাদা আছে, ঠিক আছে? যখন এখানে ক্লিক করতেছেন এটাই কিন্তু বারবার আসতেছে। তো আপনি যখন একটা এলিমেন্টের ভিতর ঢুকবেন, মনে করেন যে ইনকেস এখানে আসছেন, এখন আপনি এখানে ক্লিক করেন, এখন কিন্তু এই কালারটা পাইছে। আর এখন যদি আপনি ক্লিক করেন যে সাদাতে, তাহলে কিন্তু এখন দেখেন এই চেঞ্জ, এটা চেঞ্জটা খেয়াল করেন, এখানে ক্লিক করলেন চেঞ্জ কিন্তু এটা হইলো, আবার এখানে ক্লিক করলেন চেঞ্জ কিন্তু এদিকে হবে। এই ব্রাইটনেসের জন্য বোঝা যাচ্ছে না, যাই হোক। তো আমাদের ডেটের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা না, ও তো সাদা, টেক্সট কালার সাদা, তারপরে যেভাবে করে টেক্সট লেটার স্পেসিং ছিল, তারপরে টেক্সট ট্রান্সফার আপার কেস ছিল, তাই না? এইভাবেই তো। এটারও শ্যাডো আছে না? শ্যাডো নাই। আচ্ছা তাহলে আমরা আসি ডেট। আমরা এক্স্যাক্টলি এইখানে দিব, কিন্তু এই ডেটও কিন্তু একটা প্যারাগ্রাফ ট্যাগ, বাট আমরা কিন্তু পি বলতে বুঝেছি এই এতটুকু জায়গাকে, এতটুকু জায়গাকে বুঝেছি পি বলতে, ঠিক আছে? খেয়াল করেন পি বলতে কিন্তু আমরা এতটুকু জায়গাকে বুঝেছি। আর ডেট মিনস হচ্ছে এইটা, যদিও ডেটের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে পি। বুঝতেছেন কি তাজমুল ভাই, মাহমুদ ভাই? হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি করব, কালার। আচ্ছা কালারটা চেঞ্জ হবে, এই যে এখন বুঝতে পারবেন কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, ফন্ট সাইজ মনে করেন যে 30 পিক্সেল দিলেন, আর একটু বাড়াই দিলেন। তারপর হচ্ছে লেটার স্পেসিং ইন কেস 2 পিক্সেল দিলেন। আচ্ছা এরপর এইটা মনে হয় সেন্টারে আছে নাকি? না এটাও রাইটে আছে, রাইটে আছে এটাও। রাইটে আছে। আচ্ছা এখানে আরেকটা ঝামেলা হয়েছে, আমি বলি কি ঝামেলা হয়েছে। কালার কিন্তু অ্যাকচুয়ালি সাদা ছিল আর ব্যাকগ্রাউন্ড কিন্তু এমন ছিল, ঠিক আছে? আসছে এবার। এখন খেয়াল করেন যে যেহেতু আমাদের একটা রাইটে লেগে গেছে আর টেক্সটাইল আমরা রাইট করছি, সো আমাদের কিন্তু এই যে জায়গাটায় এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি একটা মার্জিন আছে এর ভিতরে, মানে পেডিং আছে এর ভিতরে অলরেডি। তো আমাদের কি করতে হবে, এখানে কিন্তু পেডিং দিলে কাজ করবে, পেডিং দিলে কাজ করবে। আমরা যদি পেডিং দেই, এই ডেটে পেডিং দিই, তাহলে কি কোনো কাজ হবে? বলেন না কে শক্তিশালী হবে এটা। টপ মনে করেন যে 5 পিক্সেল, টপ 5 পিক্সেল দিলাম, সামনের তো হলো। তো আমরা এখন করবো কি, রাইটে দিব 10 পিক্সেল, হয়েছে রাইট শর্টসে। তবে খেয়াল করেন অবশ্যই যেন আমাদের, আচ্ছা হোক আমরা এটাকে ইচ্ছা মতো দিই, সমস্যা নেই। দেন বটম 10 পিক্সেল। আর এখন ব্যাপার হচ্ছে যে লেফট বাকি আছে না, ও হ্যাঁ সরি বেশি হয়েছে। হ্যাঁ এখন মেইন ফ্যাক্টর হচ্ছে যে আপনারা পিএইচডিতে খেয়াল করেন, লেফট তো সরে আছে পুরোটাই, কিন্তু এইটা সরাবেন কীভাবে? আমরা উইজেট যেটা ছিল, উইজেটের পেডিং কত দিয়েছিলাম, রাইট পেডিং, লেফট পেডিং কত দিয়েছিলাম? নিউজ এই যে 30 পিক্সেল। তাহলে এইখানে এসে পেডিং মাইনাস পেডিং করতে হবে। না দাঁড়ান, এখানে আমাদের একটু ধরে ভুল হয়েছে কোথাও, যে কারণে নিচ্ছে না, অথবা আমাদেরকে ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। হ্যাঁ না আচ্ছা দাঁড়ান একটু,
অথবা হ্যাঁ আমি দাঁড়ান আমি দেখি বলতেছি, মার্জিন অথবা মার্জিন লেফট, হ্যাঁ এটা দিলেও কাজ করবে। না এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে যে অনেক সময় প্যাডিং কাজ নাও করতে পারে, কারণ আমরা অলরেডি ওর প্যারেন্টকে একটা বিশাল প্যাডিং দিয়ে রাখছি, ও ওভারহেড অনেক সময় নাও হতে পারে, তখন অল্টারনেটিভ দেখবেন। আপনাদের কিন্তু আমি বলছি যে মার্জিন এবং প্যাডিং সিমিলার টাইপের কাজ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে ও কোথায় ইউজ করলে কাজ করবে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো প্যাডিং না কাজ করলে তো কী দিচ্ছে, মার্জিন তো কাজ করবে অ্যাটলিস্ট, তাই না? এখন দেখেন যে এখান থেকে এই যে টাইটেল থেকে ডেটের দূরত্বটা অনেক কাছে, সো আমাদেরকে এখানে মার্জিন বটম করতে হবে, মনে করেন যে 15 পিক্সেল হয়েছে, 15 পিক্সেল। ওকে, তাহলে আমাদের এই সেকশনের কাজ কমপ্লিট। এরপর আরও কাজ আছে ডেটের, উইজেট ডেট। দেখেন অনেকগুলো ক্লাসে কিন্তু আমরা এখন কাজই করিনি, যেমন নিউজ ডেটে কাজ করিনি, এদিকে কাজ করিনি, এদিকে কাজ আছে আরও, ওগুলোর কাজ আমরা দেখাবো একটু পরেই, মানে আজকে হোম পেজটা আমরা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল এই অবস্থায়। এখন আমাদের যে নর্মাল পি আছে, নর্মাল পিটার অবস্থা কী আছে আমাদের প্যারাগ এখানে? নর্মাল পি অবস্থা আমরা দেখে আসি যে নর্মাল পির অবস্থা কি, যে 11 পিক্সেল, কালারটা কিন্তু এক্স্যাক্টলি ব্ল্যাক না, তারপরে আবার লাইন হাইট আছে। তাহলে আমরা এটাকে ধরি প্যারাগ্রাফ, কালার দিলাম, লাইন হাইট দিলাম মনে করেন যে 1, টেক্সট সরি ফন্ট সাইজ দিলাম মনে করেন 30 পিক্সেল, এটা হলে হবে না? এটা হলে হবে। আচ্ছা, ফন্ট সাইজ করলাম এইভাবে। আর এখানে আচ্ছা এগুলো নর্মালি আছে সব, এটাতে কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তো এইভাবে আমরা পাইলাম এটাকে। এখন আমরা চাইলে কি করতে পারি, যে প্রথমে আমাদের যে টাইটেলটা আছে মানে H2 যেটা আছে, H2 কে মার্জিন বটম করতে পারি, তাহলে সেপারেটর হবে। অর অন দি পি কে আমরা মার্জিন টপ দিতে পারি। সো কোনটা করা বেটার? না এখানেই হচ্ছে ডিসিশন যে কোনটাকে দেওয়া উচিত হবে। কেন? সিকোয়েন্স মেনটেন করতে হবে, কারণ যেটা আপারে আছে আপারের কাজটাই তো আমরা আগে করি, সো ওকে আগে দিয়ে আসা উচিত। সো এই আমাদের এটা যা আছে তাই থাকলো। এটা কি এত বড় ফন্ট সাইজ রাখার দরকার আছে? আচ্ছা রাখি, সমস্যা নেই, আমাদের টাইটেলের ফন্ট তো আরও বাড়বে। আচ্ছা, তাহলে টাইটেলের ফন্টটা আমরা এখানে দেখে আসি কত কি আছে। 18 আছে, এটার কালারটাও ওই আগেরটার মতোই, এমনটাই। দেন এটার লাইন হাইট আছে, লাইন হাইট মনে করেন 20 কি 22 হবে। আমরা আগেই মার্জিন বটম দিলাম, 5 পিক্সেল দিলাম। হ্যাঁ বুঝি নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ফন্ট সাইজ দিলাম মনে করেন যে 18 পিক্সেল। আচ্ছা, তারপর দিব কি, লাইন হাইট দিব 1.45, কালার দিলাম, মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল বেশি হয়ে যায়, 5 পিক্সেল থাক। খেয়াল করেন এটা কিন্তু আমাদের টাইটেল, বাট আমরা কিন্তু ক্লিকেবল করিনি একে, এটা এইভাবেই থাক। আমরা যখন ওয়ার্ডপ্রেস করবো তখন দেখবো, নাকি ক্লিকেবল করে দিব। কিন্তু যখন ওয়ার্ডপ্রেস করবো তখন তো এটা একটা পোস্ট সেকশন, ক্লিকেবল করতে হবে তখন। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা ক্লিকেবল করিনি, এটাও কিন্তু একটা টাইটেল। যাই হোক, আমরা ক্লিকেবল করতেছি।
সব হইলো? আচ্ছা, এখন তাহলে আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের টাইটেলগুলো এখন ক্লিকেবল, তাই না? সো আমাদেরকে এখন জাস্ট H3A কে টার্গেট করতে হবে, কারণ H3 ভিতরে তো A আছে, তাই না? এখন জাস্ট আমাদেরকে বলতে হবে টেক্সট ডেকোরেশন হচ্ছে নান, আর হচ্ছে কালার হচ্ছে নাই, সমস্যা নেই, এই ভেবে দিব। তখন কিন্তু আমরা এই যে H3-তে আমরা কালার দিব না, কিন্তু তখন কিন্তু আমরা কালার দেবো এইখানে, কারণ আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে A। তখন কিন্তু H3 কালার কিন্তু তখন দরকার নেই, তখন A কালার, কারণ এটাই তো হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, তাই না? তো এইভাবে করে দিতে হবে। এবং আমরা যখন এটা করলাম চলে গেল, কিন্তু যখন মাউস হোভার করবে তখন তো বুঝাইতে হবে যে এটা ক্লিকেবল লিঙ্ক, মানে এটা ক্লিকেবল। তো আমরা জাস্ট হোভার করব, হ্যাঁ হোভার কালার না, হোভার কালার দেবো, হ্যাঁ টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিব, আন্ডারলাইন দেব, বুঝতে পার? খুব সংক্ষেপে যেন বোঝা যায় ব্যাপারটা যে এটা একটা ক্লিকেবল লিঙ্ক। আচ্ছা দেখেন, এখানে আমাদের এখনো ফুটার পড়ে আছে, তো আমরা দ্রুত আগাই এবার। হ্যাঁ আচ্ছা, সো মেনু থেকে আমাদের একটা স্পেসিং আছে, অনেক দূর পর্যন্ত স্পেসিং আছে। সো আমরা আগে যাই উপরে, এবং আমরা এটাকে বলবো কি যে নিউজ, এই যে নিউজটা আছে এখানে, এটাকে বলবো মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল, বুঝছে? আচ্ছা, এরপর আমাদের কাজ কোনটা বাকি আছে আর? আচ্ছা এখানে দেখেন, এখানে প্রবলেম হচ্ছে যে এখানে প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে আমাদের উইজেট এখানে একটা, তাই না? উপরেটা কিন্তু উইজেট কিন্তু এখানে দুইটা, একটা এইটা একটা, কিন্তু দেখেন দুইটা উইজেট হওয়ার কারণে কিন্তু একসাথে লেগে গেছে এগুলো, এটাকে সেপারেট করতে হবে কিন্তু। আচ্ছা, সেপারেট করতে গেলে আমাকে নিউজে আসতে হবে এবং উইজেটে ক্লিক করতে হবে। সো আমাদেরকে বলতে হবে যে মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল, এবার ফাঁকা হয়েছে, কিন্তু দেখেন অলরেডি কিন্তু এর নিচেও 20 পিক্সেল মার্জিন চলে আসছে, লাস্ট চাইল্ড মার্জিন বটম 0। বাহ, আপনাদের তো প্রোগ্রেস ভালোই। হ্যাঁ না, প্রোগ্রেস হওয়া ভালো। আচ্ছা, এখন কিন্তু আর মার্জিন বটম নাই, ঠিক আছে? সো এখানে যে দুটো সবচেয়ে বড় ব্যাপার, আপনারা যদি কখনো ভুলেও লেটেস্টের ভিতর যে উইজেট আছে, দেখেন লেটেস্টের ভিতর কিন্তু একটা উইজেট আছে, আপনারা যদি কখনো টার্গেট করেন যে লেটেস্ট উইজেট মার্জিন বটম যদি লিখেন, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি উইজেট যেগুলো ওগুলোর নিচে কিন্তু পাবে না। সো নিউজ এরিয়ার ভিতর যদি কখনো করেন, কারণ নিউজ এইটাও দুটোই নিউজ, সো ও কিন্তু তখন উইজেটকে খুঁজে পাবে। এই জন্যই কিন্তু বারবার আমি বলি যে আপনারা এমন ক্লাস ইউজ করবেন যাতে করে যেখানেই থাক কাজ করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সাইড বার সেকশনের কাজ কমপ্লিট হয়েছে, একটু বাকি আছে, সেটা হচ্ছে কালারটা। আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এমন করে চেঞ্জ করতে হবে যে ইন্ডাস্ট্রি নিউজ এখান থেকে কালারটা কপি করতে হবে। এখানে আছে ইন্ডাস্ট্রি H2 না, উইজেট H2 না H2 আছে, H3ও আছে, শুধু ইন্ডাস্ট্রির ভিতরে H2 যেটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি নিউজ যেটা লেখা সেটা। হ্যাঁ, আর একইভাবে এই উইজেট P3 এইটার কালারও তো সেম, এটা কালার সেমটা না? আচ্ছা দাঁড়ান, সেম তো। আচ্ছা, আর এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আবার ব্যাকগ্রাউন্ডটা কেমন? এই কালারটাই তো না, ভুল হয়েছে, এটা এমন না, H2 এর কালার এমন না, H2 এর কালার তো সাদা, তাই না? সাদা তো, ও সরি ভুল হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি H2 এর কালার হচ্ছে এইটা সোনালি কালার,
আর ডেটের ব্যাকগ্রাউন্ড এমনটা কোথায় গেল? ডেট যদি এমন হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমাদের এখানে খেয়াল করতে হবে আমরা এখানে ডেটে কী কালার ইউজ করছিলাম। ডেট এই যেটা বাস এটাকে ওভাররাইড করবে সে, বুঝছেন? এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা এটা চেঞ্জ হয়নি না? দাঁড়ান, হ্যাঁ ইম্পর্টেন্ট তো দিতে হবে, দেখি অল্টারনেটিভ কিছু আছে কিনা আরও। আচ্ছা দেখি ইম্পর্টেন্ট দিই। হয়েছে। তো এটাই ছিল আমাদের সাইড বার। খুব কঠিন কি? তবে এখানে এই টেমপ্লেটটা শেখার অনেক কিছু আছে। টেমপ্লেটটা কিন্তু খুব সহজ না, আমি বারবার বলতেছি কিন্তু। হ্যাঁ, এখানে আপনারা এই HTML CSS যা যা শিখছেন মোট কথা বলা চলে যে সবগুলোর ইমপ্লিমেন্টেশন এখানে আছে। আচ্ছা তাহলে আমাদের সাইড বারের কাজ শেষ। আমরা সাইড বার ঠিক আছে, আমরা এই সেকশনের কাজ করবো এবার। গতদিন যেটা আমি বলছিলাম যে আমাদের খেয়াল করেন পিএইচডিতে যদিও আমাদের মেনুটা এখান থেকে শুরু, তাই না? বাট আমাদের টেক্সটগুলো তো উপর থেকে শুরু। তো এখানে কিন্তু আমরা দেখেন একটু কেটে গেছে, তাই না? উপরে অযথা অনেক জায়গা আছে না? এত জায়গা তো আমাদের দরকার নাই। সো এটাকে আমাদেরকে কী করতে হবে? কাস্টমাইজ করতে হবে। দেখি কাস্টমাইজ হয় কিনা। সরি, এটা ক্লিয়ার বোর্ড না। সেদিন করছিলাম নাকি এটা আপনাদের সঙ্গে? সেটা তো করছিলাম। এটা এখন উপরে যাবে না। এখানে উপরে যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? মেইন কন্টেন্টকে মাইনাস করতে হবে, মাইনাস ব্যাকগ্রাউন্ড দিতে হবে, টপ মার্জিনকে মাইনাস করে উপরে তুলতে হবে। আচ্ছা এই যে এখানে যেটা হয়েছে, আচ্ছা ওকে এটা নিয়ে মাথা ব্যথা না, আমরা ফিক্সিংগুলো পরে দেখবো, আগে আমরা মূল কাজ করি। এখানে দেখতে হবে যে আমাদের যে ইন্ট্রো টেক্সট আছে, ইন্ট্রো টেক্সটের অবস্থা কি? ইন্ট্রো টেক্সটের অবস্থা হচ্ছে 11 আর এটা টেক্সট কালার হচ্ছে এরকম, এবং যথেষ্ট লাইন হাইট আছে, তাই না? টেক্সট ইয়েও আছে কিন্তু ডেটার স্পেসিং আছে। তাহলে এটা কপি করি, ইন্ট্রো কালার ফন্ট সাইজ 13 পিক্সেল, লাইনের হচ্ছে 1.4, 2ই হবে, 1.4 না 2 হবে, এটা 2 আর 1.8 থাক, তাই না? 1.8 দিলাম আমরা। তারপর কি ছিল? লেটার স্পেসিং 1, এতটুকুই ছিল, এর বেশি স্টাইল ছিল না। এবার একটা কোটেশন, কোটেশনের ব্যাপারটা দেখেন, এখানে কোটেশন কিন্তু একদম এই ডান পাশে লাগানো না, আর আমাদের কোটেশনের অবস্থা কি? এমনটা বাম পাশে। তাহলে আমরা এখানে কী করবো? রোট করবো রাইট। রাইট করার কারণে কিন্তু অলরেডি সে চলে গেছে, কিন্তু নিচের কন্টেন্টগুলোকে উপর করে নিয়ে গেছে। ক্লিয়ার বোর্ড করলে আসে?
আসে? আসে না। আমরা এইভাবে না করে এটা কি জিজ্ঞাসা করবো যে মার্জিন মার্জিন রাইট করবো কি আমরা মাইনাস ও সরি মাইনাস এত 100 পিক্সেল করলে তো আসলে সরতেছে না, ওকে সরাতে হবে 200 পিক্সেলে। তাও সরে না, ব্যাপার কি? লেফট তো করতে পারি, আসলে এটা অ্যাকচুয়ালি রাইট হওয়া উচিত, এটা তো চলে যায় দিকে। এইভাবে করলে হয়। আমি আসলে মূলত প্রথমে অল্টারনেটিভগুলো দেখতে চাই, তারপরে মেইন যেটা সেটা। আচ্ছা এভাবে হইলো, হোক, সমস্যা নেই। এক কথায় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ইনভ্যালিড মেথড ইউজ না করে এনিওয়েতে কাজটা করা, কিন্তু ইনভ্যালিড ইউজ করবেন না, কিন্তু যেটা পারফেক্ট না আপনার গাছের গোদামি লাগাই দিবেন, এমনটা করলে কিন্তু কাজ হবে না। তাহলে কিন্তু দেখবেন যখন রেসপন্সিভ ডিজাইন করতে যাবেন মিলাতে পারবেন না। মানে এখানে হয়তো পারফেক্ট, কিন্তু রেসপন্সিভ ডিজাইন যখন করতে যাবেন ওখানে গিয়ে ধরা খাবেন। ঠিক আছে? সো মেইন মার্কআপ যেটা, সেটাতে অলওয়েজ আপনাদেরকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আচ্ছা এখানে আমরা নর্মালি ক্লিয়ার বোধ করে রাখি আর ডিসপ্লে করে রাখি ব্লক, তাহলে আর ঝামেলা করবে না। কারণ ইমেজটাকে ডিসপ্লে ব্লক করে রাখলেই ওর আশেপাশে কেউ আসতে পারবে না। এটা হচ্ছে দেখেন আমাদের লাইন নাম্বার কত এটা। সো এইটা ইনস্পেক্ট এলিমেন্টের একটা কিন্তু গুড বৈশিষ্ট্য যে আপনি কত নম্বর লাইনে আপনার এই কোটেশনটা আছে, কোটেশন ক্লাসটা আছে, সেটা কিন্তু এখানে দেখাই দিবে যে লাইন নাম্বার 194 আছে। আর কীভাবে করে সেই 194 যাবেন, মনে করেন আপনি উপরে আছেন, বারবার এটা ধরে নামা করবেন, সিম্পলি একটা শর্টকাট আছে, কন্ট্রোল জি, 194 আসছে, 194 মাস আসছে। কন্ট্রোল জি হচ্ছে গো টু, যেটা আমরা ওয়ার্ডে করে এসেছি, গো টু। ঠিক আছে? এইখানে এইভাবে কাজ করতে বলবেন। আচ্ছা এটা গেল। এবার আমাদের মেইন যে সেকশনের কাজ, সেই সেকশনে আমরা আসি। প্রথমত আমরা এই সেকশনটাকে, এটাকে ধরবো, টাইটেলটাকে ধরি। টাইটেলটাকে ধরলে কী হবে, টাইটেলটার কালার হচ্ছে এমনটা কালার, এর সাইজ হচ্ছে 26 এবং টেক্সট লেটার স্পেসিং আছে এবং এটা শ্যাডো আছে, টেক্সট শ্যাডো আছে, তাই না? টেক্সট শ্যাডো আছে। তো এটাকে আমরা ধরি এবং আরেকটা ব্যাপার দেখেন যে এর উপরে নিচে যথেষ্ট মার্জিন আছে। তাহলে প্রথমে কালার দিই, কালার ফন্ট সাইজ 26 পিক্সেলস আমরা বড় করে দেবো, আরও বড় করবো, 40 রাখলাম। লেটার স্পেসিং দিলাম 2 পিক্সেল, লেটার স্পেসিং হয়েছে নাকি আরও বড় করবো? হয়েছে না? আচ্ছা তারপর হচ্ছে টেক্সট শ্যাডো 2 পিক্সেল 1 পিক্সেল, এটা হচ্ছে এমনটা আসে না? একটু একটু শ্যাডো, হ্যাঁ এটা বাড়াতে ব্লার হয়ে যাবে। বুঝেছে? কিন্তু এই 3 করে দেওয়া দরকার, এখন থাক। মানে এগুলো তো আসলে চোখে এত ধরার জন্য না, জাস্ট সিম্পলি থাকার জন্য, এইভাবে থাক। বোঝা তো যাচ্ছে যে কিছু একটা তো আছে শ্যাডো, তাই না? বোঝা যাচ্ছে তো। আচ্ছা দেন বললেন যখন বাড়াই দিই একটু দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আসবে কি মার্জিন বটম, 20 পিক্সেল রেখে দিলাম, এখন ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 199 এইটা। আচ্ছা তা আমাদের
এখন যতগুলো কাজ হয়ে গেল তার মধ্যে থেকে আমাদের এই সেকশনটাকে ম্যাচিং করাই কিন্তু মেইন ফ্যাক্ট, কারণ এখানে দেখেন টাইটেল আছে, টাইটেলের উপর আবার নেগেটিভ করা আছে, আবার এখানে এটা আছে, এখানে এটা আছে, মানে একটু ক্রিটিক্যাল আছে। তো এইটাকে একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখবেন যে কীভাবে এই কাজটা করতে হয়। আচ্ছা, প্রথমে আসি আমরা টাইটেলকে ধরলাম। আচ্ছা, H2 সিঙ্গেল পোস্ট H2A এটা দিতে হবে, সিঙ্গেল পোস্ট H2A। আচ্ছা, এখানে আমরা প্রথমে কালারটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি 22 আছে, আর এটা হচ্ছে এই কালারটা। ওকে, আমরা পাইলাম এমনটা, টেক্সট ডেকোরেশন না, কালার পাইলাম, ফন্ট সাইজ পাইলাম হচ্ছে 20 পিক্সেল, একটু বড় করে দিই 25 পিক্সেল, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে এমনটা থাকলো, আর এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড কি আছে, ও এটাই তো হচ্ছে কালারটা, তাহলে ব্যাকগ্রাউন্ড হবে এটা, এমনটা না, এমনটা ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে, প্যাডিং দিতে হবে, তোমাকে 20 পিক্সেল প্যাডিং দিলাম, কিন্তু দেওয়ার পরেও এখানে একটা ঝামেলা আছে। তো 20 পিক্সেল অ্যাকচুয়ালি হবে না, টপ এখানে আমরা দেবো প্রথমে 10 পিক্সেল দিয়ে, দেখি কী হয়। 10 পিক্সেল, 15 পিক্সেল, হ্যাঁ কয়টা না। আচ্ছা, 10 পিক্সেল দিলাম, তার মানে চারদিকে 10 পিক্সেল করে, তাই না? এখানে আরেকটা ব্যাপার আছে, বর্ডার রেডিয়াস আছে, এখানে বর্ডার রেডিয়াস মনে করেন যে 5 পিক্সেল করে বর্ডার রেডিয়াস। খেয়াল করছেন কি বর্ডার রেডিয়াস আছে? ও আছে কি? আচ্ছা সরি, নাই। আচ্ছা হোক, না থাকলে নাই। আচ্ছা, 15 পিক্সেল পাইলাম, আমরা টপকে 15 পিক্সেল পাইলাম, আমরা এখানে রাইটেও পাবো 15 পিক্সেল করে, বটমও পাবো 15 পিক্সেল করে, তাই না? 15 পিক্সেল করে পাবো, কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে লেফট যেটা দেখেন কত দূর ফাঁকা, লেফটটা কত দূর ফাঁকা, লেফটটা কত দূর ফাঁকা হিসাব করেন তো। ভাই 190 পিক্সেল মতো ফাঁকা। তাহলে কি করবো, লেফটকে দিব কত, 100, বা আমি দিলাম মনে করেন যে 200 পিক্সেল দিলাম, এখন হয়েছে। আচ্ছা, এখন ওয়াইড দিব কত, কারণ আমাদের তো মিলেইতে হবে, 100% দিতে হয়েছে। কি হয়নি 100%? এই জন্যই হয়নি কারণ আমাদের তো এই H1 এর কোনো নির্দিষ্ট হাইট দেওয়া নাই, মানে সরি ওয়াইড দেওয়া নাই, অথবা সিঙ্গেল পোস্টের কতটুকু ওয়াইড হবে এটাও কিন্তু বলা নাই। যদি আমরা এখানে বলি সিঙ্গেল পোস্ট 100% ওয়াইড হবে, তাহলে সরি, তারপরে কিন্তু কাজ করে না, কারণ সিঙ্গেল পোস্টের উপরে যে পোস্ট সেখানেও কোনো ওয়াইড দেওয়া নাই, খেয়াল করেন। তাহলে আমাদেরকে এইখানে একটা আসে নর্মালি একটা ওয়াইড দিতে হবে। আমরা যদি ওয়াইড দিই, অথবা আমরা যে কাজটা করতে পারি, এখানে যদি ওয়াইড না দেন তাহলে আপনাকে সিম্পলি কী করতে হবে, H2-তে আসতে হবে, H2। আচ্ছা, আমরা এটার আগে স্টাইলটা ইমপ্লিমেন্ট করে আসি, নাহলে রিফ্রেশ দিলে চলে যাবে। আচ্ছা, তো দুইখানেই কিন্তু ইফেক্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে H2-কে ব্যাকগ্রাউন্ড যা আছে আমরা H2-কে বলতে পারি ওয়াইড, মনে করেন যে 500 পিক্সেল, তারপর কাজ করে না, ব্যাপার কি। এখানে এসে কি সমস্যা হলো,
আপনারা এইভাবে দিতে পারেন, কিন্তু এই মুভমেন্টটা আপনাদেরকে মেলাতে হবে। আমি যেটা মনে করি যে আপনারা চাইলে ডিরেক্টলি এখানে, যেমন এখানে আমরা এখন ডিসপ্লে ব্লক করার পরে যখন আমরা ওয়াইড দিচ্ছি এখান থেকে, তাই না, ওয়াইড দেওয়ার কারণে কিন্তু বাড়তেছে। এটা আসলে একটা অ্যাঙ্কর লিঙ্ককে এভাবে করে বাড়ানো ঠিক না, এভাবে করে বাড়ানো ঠিক না। অথবা আমরা একটা ফিক্সড ওয়াইড দিয়ে দিতে পারি। দিয়ে দিলে কি হবে যে আমার টেক্সট যদি এই 3 ওয়ার্ড এখন আছে, এখন যদি 2 ওয়ার্ডও হয় তারপরেও কিন্তু অতটুকু ওয়াইডের বেশি যাবে না, ভেঙে নিচের দিকে আসবে আবার। হ্যাঁ, কিন্তু আমি যদি প্যাডিং দিই, খেয়াল করেন প্যাডিংয়ের অর্থ হচ্ছে যতটুকু কন্টেন্ট থাকবে ওই কন্টেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু প্যাডিংটাকে এক্সপ্যান্ড করে। একটা ওয়ার্ড হলে মনে করেন যে একটা ওয়ার্ড হয়েছে, সে 200 পিক্সেল এখান থেকে এই পর্যন্ত নিবে, কিন্তু যখন 3টা ওয়ার্ড হবে সে কিন্তু তখন এইখানে নিবে। তার মানে কি, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হচ্ছে। কিন্তু একটা যখন ফিক্সড ওয়াইড দিয়ে দিব, ও কিন্তু একটা ওয়ার্ড হলেও যতটুকু ধরবে, 3টা ওয়ার্ড হলেও ততটুকুই ধরবে। ঠিক আছে, ফিক্সড ওয়াইড আর ফ্লেক্সিবল ওয়াইডের কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে। সো কোনটা কখন ইউজ করতে হবে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। যেমন আমি কিন্তু দুভাবে দেখাইলাম যে পেডিং যদি দেই আর কন্টেন্ট যদি হয় কম, তখন কিন্তু ঝামেলা পড়বেন। কিন্তু এইখানে মনে করেন দেখেন, এখানে দেখেন এটা লাইভ এক্সাম্পল, এখানে যেমন 2টা আছে, এখানে 3টা আছে, বাট দুটোরই তো হাইট সেম, তাই না, সরি দুটোর তো ওয়াইড সেম। কিন্তু মনে করেন ইন কেস আমি যদি এখানে না দিই, মনে করেন এটা দিলাম না, তাহলে এখানে কি হবে, ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে কিন্তু ও কিন্তু অলরেডি এক্সপ্যান্ড করে নিছে। কিন্তু মনে করেন ডিসপ্লে ব্লক নাই, না থাকার কারণে কী হয়েছে দেখেন, এটা একরকম, এটা কিন্তু একরকম, তো দেখতে খারাপ লাগলো না। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কীভাবে করে এটাকে মার্জিন করতে চাইবেন। আচ্ছা ঠিক আছে, এভাবে আপনারা রাখতে পারেন। এখানে দুটো পদ্ধতি আমি আপনাদেরকে বলি, যে এই ডিসপ্লে ব্লক করার কারণে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিছি সেই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা এরিয়াটা জুড়ে এক্সপ্যান্ড করছে, কিন্তু এখানে খেয়াল করেন আবার এদিকে কিন্তু নাই। তাহলে কি করতে হবে, মার্জিন রাইট করতে হবে। কত করছে, হ্যাঁ 40 হয়েছে এবার। আচ্ছা আমার মনে হয় যে টপ বটমটা মনে হয় বেশি হয়ে গেছে। এবার ঠিক আছে না, অথবা ফন্ট সাইজটা বাড়া দেওয়া যায় একটু, না এই থাক। আচ্ছা তাহলে এটা আমাদের ফিক্স হলো। মানে আমি কিন্তু এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা যদি র কোডিংয়ে এক্সপার্ট হতে পারেন তাহলে কিন্তু আপনাদের অন্যান্য কোডগুলোতে ঝামেলা হবে না। কারণ হঠাৎ করে আটকায় গেলেন, এখন বুঝতে পারতেছেন না যে আসলে সলিউশনটা কী দিয়ে বের করা যাবে, অল্টারনেটিভ ওয়েগুলো কী কী আছে, এইগুলো কিন্তু ওই জন্য র কোডিং যত বেশি প্র্যাকটিস করবেন অল্টারনেটিভগুলো তত বেশি জানবেন। আচ্ছা সিঙ্গেল পোস্টের এই সেকশনটাকে আমি ক্লোজ করি, কারণ দেখা যাচ্ছে এখানে আমরা দুটো পোস্ট সেকশন কি একটার পর একটা একদম পাশাপাশি লেগে আছে। সো আমরা এটাকে একটু ডিভাইড করি, মার্জিন বটম দেই 30 পিক্সেল হইল, কিন্তু এর নিচেও কিন্তু অলরেডি 30 পিক্সেল চলে আসছে, তাই না। ওই একইভাবে লাস্ট চাইল্ড 207, এটা কততে আছে, 207 নম্বর পেজে আছে, লাইনে 207। লাস্ট চাইল্ড যেহেতু 0, তাই না, তো আমরা বারবার কেন ওই ওপেন করতে যাব, কোথায় গেল লাস্ট চাইল্ড, এই যে লাস্ট চাইল্ড, সিঙ্গেল পোস্ট লাস্ট চাইল্ড, এখানে এনে বলে দিলে হবে না, হবে। এখন কিন্তু লাস্ট চাইল্ডের পর আর কিন্তু মার্জিন নাই, ও উপরেই যা আছে নিচে নাই। আচ্ছা এখন আমরা ভিতরে এগুলো ডিজাইন করি। প্রথমে আমরা ধরি আমাদের ইমেজটাকে, কারণ ইমেজটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু এখানে মাইনাস খালি মাইনাস করেন কেন, প্লাস করা যায় না কিছু, এগুলোকে পজিশন করতে হবে। মানে এই যে একটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট মাইনাস ইউজ করা, সবসময় ইউজ করা যাবে না স্যার, ওরকম করলে ধরা খাবেন রেসপন্সিভে গিয়ে। পজিশনিং করবেন, পজিশনিংয়ে বলতে গিয়ে জাস্ট আপনার রেসপন্সিভে গিয়ে জাস্ট পজিশনিংয়ের ভ্যালু চেঞ্জ করে দেবেন। কিন্তু যখন মাইনাস করবেন, চেঞ্জ করলে হবে কিন্তু অনেক ক্ষেত্রে মাইনাস ভ্যালুগুলো ঝামেলায় ফেলে দিবে আপনাকে, ওই জন্য পজিশনিং করবেন, অ্যাবসোলুট পজিশনিং করবেন, তাহলে কাজ করবে সুন্দর। আচ্ছা তাহলে ইমেজকে যদি আমরা অ্যাবসোলুট পজিশন করি, যেমন পজিশন হচ্ছে অ্যাবসোলুট করছি, করার কারণে কিন্তু ও টোটালি গেছে। আচ্ছা যেতে থাক সমস্যা নেই, আমরা টপ করব কি 0 গেছে, কই গেছে টপ, একদম উপরে মাথার মধ্যে। আর আমরা কি করব, লেফট করব 0, আরও কোথায় গেল, একদম কর্নারে, হোক সমস্যা নেই।
আমরা আগে এটাকে কপি করি, 220-এ নিয়ে আসি। আচ্ছা, এই ইমেজের প্যারেন্টকে সিঙ্গেল পোস্ট আসছে আসছে। পজিশনিং কিন্তু খুব মজার জিনিস, আপনারা যদি বুঝেন পজিশনিং দিয়ে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন। আমি এটা টিউটোরিয়াল রেকর্ডিংয়ের জন্য চিন্তায় আছি, এই পজিশনিং দিয়ে কীভাবে একটা সুন্দর অ্যানিমেশন ইফেক্ট তৈরি করা যায়, সময় দিতে পারতেছি না, ইনশাআল্লাহ তৈরি করবো ওটা। আচ্ছা, তো এ দুটো কিন্তু আমাদের কাজ কমপ্লিট অলরেডি, যে আমাদের এই দুটো কিন্তু পজিশন হয়েছে। কিন্তু দেখেন আমাদের এখানে কেউ কেমনভাবে আছে, একটু বামে ফাঁকা আছে, এটাও বামে ফাঁকা আছে, আর এগুলো কী হয়েছে, লেগে গেছে না। সো এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু ওর যে একটা মার্জিন ছিল সে কিন্তু ধরে নিছে ও। খেয়াল করেন আমাদের যে ইমেজ এখানে আছে এর কিন্তু অলরেডি একটা মার্জিন এই পাশে আছে, তাই না? কিন্তু এটার কিন্তু এই যে এটার কিন্তু নাই, একদম লেগে আছে। এটা যেমন এইখানের পর আরও একটু মার্জিন এখানে ফাঁকা আছে, বোঝা যায় কি এটা একটু কিন্তু মার্জিন আছে এই পাশে ফাঁকা, কিন্তু এ কিন্তু একদম লেগে, তাই না? সো এই জন্য কিন্তু এই জায়গাটা একটু ঝামেলা করতেছে। সো আমরা জাস্ট ইমেজগুলো ধরবো, ধরে লেফট বলবো যে 10 পিক্সেল, ঠিক আছে? এবার একটু ফাঁকা দিলাম, আর টপটাকে আমরা একটু বলি, টপটাকে বলা উচিত 10 পিক্সেল আর 5 পিক্সেল রাখি, যাতে করে আমাদের ভারসাম্যটা বজায় থাকে। দেখেন এটা আবার উপরে উঠে গেছে, এটাও আবার উপরে উঠে গেছে। আচ্ছা, তাহলে আমরা মাইনাস করে দিই এগুলোকে, মাইনাস আরও বেশি করে দিই, 10 -10 রাখি নাকি আরও বড় করবো? বেশি মাইনাস করলে খারাপ দেখাবে। আচ্ছা, এবার আমরা আসি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ কি বলে? প্যারাগ্রাফের স্টাইল যা আছে সেটাই থাক। আমরা এদেরকে বলবো কি হোয়াইট 300 পিক্সেল দিব, হয়েছে? অথবা মনে করেন যে হোয়াইট দিব 400 পিক্সেল। ফ্লোট করবো হচ্ছে রাইট করার কারণে কিন্তু অলরেডি সে গন। আচ্ছা, ক্লিয়ার বোধ করলেও হবে না, ওভারফ্লো এভাবে হবে না, এটা আমি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এই যে ওভারফ্লো হিডেন। আচ্ছা, মানে আমরা একটা ডিক্লারেশনের ভিতরে একটা কোড ব্লকের ভিতরে বারবার আসতে যাচ্ছি, এটা কিন্তু অনেক সময় কনফিউজিং হবে যে বারবার একখানে যাচ্ছেন, একটা করে লাইন লিখতেছেন, আবার অন্যখানে যাচ্ছেন, বাট কাজটাই কিন্তু এমনটা, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে বারবার একটা থেকে একটা দৌড়াদৌড়ি করে, ঠিক আছে? তাহলে 207 চেঞ্জ করতে হবে, 207 নতুন একটা ভ্যালু অ্যাড করলাম। আর কোনটা জানি, প্যারাগ্রাফ। আচ্ছা, 400 মনে হয় খুব হয়ে গেছে, হ্যাঁ বেশি বড় না, বেশি ছোট হয়ে গেছে। ও এদিকে চলে গেছে না, সরি, না ঠিকই তো ছিল, 450 পিক্সেল থাকলো। আর আমরা যদি ফ্লোট রাইট করছি, সো ও কিন্তু অলরেডি ওর জায়গা একটা ছিল, কারণ আমরা কিন্তু অলরেডি এইটাকে ফ্লোট রাইট করিনি। সরি, আমরা কিন্তু আমাদের যে কন্টেন্ট ছিল, দেখেন কন্টেন্ট কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে, মানে ডান পাশে কিন্তু কোনো ফাঁকা নাই। সো ওই জন্যই কিন্তু এ পুরোটা এরিয়া ধরছে, কিন্তু আমাদেরকে এখন একটু চেঞ্জ করে দিতে হবে। কীভাবে চেঞ্জ করবো তাহলে আমি চেঞ্জ করতেছি, একটু পর দেখতে পারবেন। এটা হচ্ছে 227 নম্বর লাইনে। আচ্ছা, আমরা কি করছিলাম, H1-এর পরে গিয়ে আমরা এই এতে গিয়ে আমরা কি করছিলাম, মার্জিন রাইট করছিলাম 40 পিক্সেল, তাই না? এইটা এখানে করা যাবে না, এই মার্জিন রাইটটা টোটালি তুলে দিতে হবে এখান থেকে। এখানে তুলে দিয়ে দেখেন, এখানে যদি তুলে দিই তাহলে কিন্তু অলরেডি চলে গেছে, এটা এখানে এবার এক্সপ্যান্ড হয়েছে। আর আমি পোস্টে এসে যদি বলি মার্জিন রাইট, তাহলে হয়েছে এবার এখন কিন্তু কাজ করবে। সো 206 নম্বর লাইনে এটা তুলে দিলাম, আর 206 নম্বর লাইনে না, 206 পোস্ট এখন কিন্তু ফিক্স হয়েছে। এখন ঝামেলা আছে, আর কোনো ঝামেলা আছে? কিন্তু খেয়াল করেন, আমরা কিন্তু মার্জিন রাইট 40 পিক্সেল দেওয়ার পরে কিন্তু এটা দুটোই সরে আসছে, কিন্তু এটা সরলো না কেন? আমরা তো কন্টেন্ট, আমরা কি করছি, কন্টেন্টে দিছি না,
ও সরি পোস্টে দিয়েছি, পোস্টে দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, পোস্টে দিয়েছি আমরা। আচ্ছা আরও অনেক টেকনিক্যাল ব্যাপার আছে এখানে, যাই হোক ওগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখবো। এখানে দেখেন ইমেজটা কিন্তু কেটে গেছে অলরেডি, তাই না? এটা কিন্তু পুরো ইমেজটা কিন্তু এক্সপ্যান্ড হয়নি। সো আমরা এখানে আসি আবার, ইমেজের নিচে আমরা একটা কি করব, এখানে কি করা যায় বলেন তো? আসলে কি কেটে গেছে? হ্যাঁ একটু কাটছে। আচ্ছা একটু কাটছে, সমস্যা নেই, আমরা এইটাকে আগে সাইজ করি তাহলে এমনি ঠিক হয়ে যাবে ওটা। আমরা একে বলি পজিশন, অ্যাবসোলুট দিলাম। এখন বললাম যে একে টপ থেকে কত 200 পিক্সেল নিচে আনতে হবে। 200 পিক্সেল নিচে আনলাম, দেখলাম যে অনেক দূর সে উল্টাপাল্টা হয়ে গেছে, এত করা যাবে না। 100 পিক্সেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ঝামেলা হয়েছে। আচ্ছা সিঙ্গেল পোস্টকে ওভারফ্লো হিডেন করা হয়েছে, কেন করছিলাম? ওই যে ফ্লোট করার কারণে, তাই না? আচ্ছা এবার এসে এখানে একটু মার্জিনের ব্যাপার, তো এগুলোকে মার্জিনগুলোকে একটু ফিক্স করে দিলেই কাজ করবে এগুলো। আর লাইন হাইট দিতে হবে এখানে, মানে অ্যাডজাস্টমেন্টটা ডিপেন্ড করে আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন তার উপর, আপনার উপর ডিপেন্ড করবে অ্যাডজাস্টমেন্ট আমি বলে দিলাম একভাবে, ওইভাবে যে অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে এমনটা কিন্তু না। অ্যাডজাস্টমেন্ট ডিপেন্ড করে টোটালি নিজের উপর, বাট আমি জাস্ট যেটা দেখাই দিচ্ছি এটা একটা জাস্ট ইনস্ট্রাকশন যে এইভাবে এইভাবে হয়, তাই না? নাকি ভুল বললাম? আচ্ছা তারপর কোনটা ছিল আমাদের? পিতে না? আচ্ছা পিকে আমরা 150-এ নিয়ে যে ছেড়ে দিব, আর লেফট থেকে সে আমরা কী করবে? আচ্ছা আমরা কি করবি, ডিসপ্লে করি আগে, ব্লক মার্জিন করি, মার্জিন না টেক্সট অ্যালাইন করি, সেন্টার। কেন সেন্টার করলাম একটু পর দেখবেন। লেফট করলাম হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ড করলে বোঝা যাবে সুন্দর। আগে মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিলাম পুরো, প্যাডিং দিই মনে করেন যে 10 পিক্সেল 20 পিক্সেল দিলাম প্যাডিং, অথবা এখানে ছোটো করে দিই, এত না 7 পিক্সেল দিলাম, আর এটাকে বাড়াই দিলাম হচ্ছে 30। এখন বলছেন সেন্টার কেন দিছি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা না এইটা তো এক্স্যাক্টলি কালার না, আমি জাস্ট মানে প্রেজেন্টেশনটা তৈরি করে নিলাম। এখন কালার হচ্ছে এটা সাদা, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন হচ্ছে নান। আচ্ছা সেন্টার কেন নিছি বুঝছেন? কিছুই বোঝেন নাই? হ্যাঁ আসলে সেন্টারের কোনো কাজ ছিল না, সেন্টারটা এমনি এমনি নেওয়া ছিল। এবার বুঝছেন কেন নিছি? 235। আমি টেস্ট করে দেখলাম যে এখানে সেন্টার কাজ করে কিনা, কারণ সেন্টার এই জন্যই কাজ করবে না, আমরা ওটাকে ডিসপ্লে ব্লক করার পরে আমরা প্যাডিং দিছি, সো প্যাডিং দিলে তো অটোমেটিকলি সেন্টার হয়ে যায়। যখন টপ বটম লেফট রাইট সেম প্যাডিং থাকে, সরি যখন লেফট রাইটের প্যাডিং সমান হয় তখন কিন্তু কন্টেন্টটা মাঝখানেই আসে, তাই না? সো ওইখানে কিন্তু মার্জিনটা কাজ করেনি। আচ্ছা এবার আমরা বাটনের কালারে আসি। বাটন করলেই আমাদের কাজ শেষ। সাদা আছে, 15 পিক্সেল আছে, হ্যাঁ বলতেছি। ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার, খেয়াল করেন। প্রথমটা এমন, পরেরটা এমন। হ্যাঁ 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 গ্রেডিয়েন্ট কালার।
ব্রাইটনেসের কারণে এমনটা হচ্ছে, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেমন। আচ্ছা আমরা আসি এখানে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড, এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা আসলে এইভাবে দিতে হবে। ওয়েবকিট কি ব্যাকগ্রাউন্ড? লিনিয়ার ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাকগ্রাউন্ড বলতেছি, লিখতে বলেছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সরি, হ্যাঁ এটা হবে ওয়েবকিট। এই বানানটা কিন্তু ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা আছে। লিনিয়ার কি ঠিক আছে না? গ্রেডিয়েন্ট। এখন প্রথমটা কোন কালার? স্টার্টিং কালার না, টপ স্টার্টিং, মানে এটা হচ্ছে যে স্টার্টিং কি বলে কি বলে কালার স্টপেজ। প্রথমটা হচ্ছে ফার্স্ট যেটা দিবেন সেটা হচ্ছে শুরু হবে, পরেরটা হচ্ছে শেষ হবে গিয়ে, আর পরের একটা ভ্যালু থাকে ওটা হচ্ছে কোন কালারটা হবে। অথবা আপনি মনে করেন যে আমরা একটা কালার নেই, আপাতত একটা কালার নেই, মনে করেন যে আমরা এই কালারটা নিলাম, এটা একটা কালার তাই না? এখন আমরা আসি এদিকে, নিলাম, এবার এরপর আসবো কি এই কালারটা। হয়েছে? দেখেন এখন কিন্তু কিছুটা হলেও ইয়ের মতো কালার হয়েছে তাই না? আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কালারটা টপ থেকে ফেড করবে সে। এখন বোঝা যাচ্ছে? দেখেন কালার দুটো কিন্তু খুবই নেই, একদম কাছাকাছি কালার, এই জন্য কিন্তু একটু বুঝতে সমস্যা হবে আপনাদের। কালার দুটো একদম কাছাকাছি, যদি আমি এখানে হোয়াইট করে দিই, এখন বোঝা যায়? এই জন্য কালারগুলো খুব কাছাকাছি, হ্যাঁ কালারগুলো খুব কাছাকাছি, তো এই জন্য আসলে বুঝতে অসুবিধা হয়। আচ্ছা আমি একটু ভেরিয়েশন করার চেষ্টা করি, বড় করে নিলে কালারটা একটু হালকা হয়ে যাবে। অথবা আমরা যখন এই যে সাইড দিয়ে বর্ডার দিব, বর্ডার দিলে ঠিক হয়ে যাবে এটা। এবার বোঝা যায় না? বোঝা যায় না মনে হয়, আমি যে বাড়তে বুঝি না। হ্যাঁ আচ্ছা, এটা যখন আমি ব্যাকগ্রাউন্ডটা ইয়ে দিব, বর্ডারটা দিব, বর্ডার দিলে বুঝতে পারবেন। বর্ডার 5 পিক্সেল সলিড, এখনো বোঝা যাচ্ছে না তো তাই না? বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 5 পিক্সেল, আর এটা হবে ডিডিটি। এখন বোঝা যায় কিছুটা? বটমটা কাটতে ওই যে ইয়ের কারণে, হ্যাঁ। আচ্ছা এটা আমরা চেঞ্জ করতেছি, সমস্যা নেই। এখন উঠছে না? হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে ফিক্স করতেছি, একটু হোল্ড করেন। এখন ঠিক আছে? আচ্ছা আর বর্ডারের যে সাইজটা আমরা দিয়েছি এত বড় না দিয়ে আমরা একটু পাতলা করে দিই, বুঝছে? অথবা এমনটা, এখন ঠিক আছে না? কথা বলেন। তাহলে এটা হচ্ছে 235 নম্বর পেজে এইটা। এখন কথা হচ্ছে যে আপনি যখন মাউসটা এখানে হোভার করবেন তখন কেমন হবে? এটা কিন্তু একদম সলিড বললেই বোঝা যাচ্ছে, কারণ আমরা এখানে শ্যাডো যেটা ছিল, শ্যাডো কালারটা কিন্তু আমরা ওইভাবে অ্যাপ্লাই করিনি। আমরা যদি শ্যাডো কালারটা এমন এই কালারটা দিই, যে শ্যাডো কালারটা এমন হবে তাহলে কেমন দেখা, দেখেন শ্যাডো কালারটা দিই এমন দিই যে একটু ডার্ক, এখন বোঝা যায়? আচ্ছা ঠিক আছে। আর গ্রাডিয়েন্ট কালারটা আপনারা ম্যাচ করে নিয়ে নিজেরা। আর এটা হবে টেক্সট ডেকোরেশন না আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়েছে। এবার এখন লেফট থেকে কিন্তু একে এবার সাইজ করতে হবে, যে লেফট থেকে সরাই দিতে হবে একে, লেফট থেকে 15 পিক্সেল 15, আর এটা হচ্ছে আপার কেস।
তাহলে আমাদের সিঙ্গেল পোস্ট এটার কাজ দুটার কাজই শেষ, তাই না? নাকি আর কোনো বাকি আছে? কোনটা বাকি আছে দেখেন তো, বাকি কোনটা আছে? আচ্ছা, এখানে ওভারফ্লো হিডেন করার কারণে কাটছে নাকি কিছু? না, উপরে উঠছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে একটু ফিক্স করতে হবে আমাদের সিঙ্গেল পোস্ট ইউজ করার কারণে, তাই না? এইটার কারণে। আচ্ছা, এখন আসছে? এখন আসছে। আর বরংটাকে একটু বাড়াই দিতে হবে। না 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 না, দাঁড়ান, সিঙ্গেল পোস্ট মার্জিন বটন না করে প্যাডিং বটন দিই। এগুলো টেকনিক্যাল টার্ম তো আসলে চেঞ্জ করে করে বুঝে নিতে হবে যে কোথায় গেলে সমস্যা হবে না। আমরা কোথায় ছিলাম? সিঙ্গেল পোস্ট না? এখন তো কাজ হয়েছে নাকি হয়নি? বাড়াতে হবে। আসলে এটা নিচ্ছে না কারণ কি, মানে অনেকক্ষণ পর নিচ্ছে কারণ কি, যে আমরা মূলত এই ফ্লোটিং এলিমেন্টের ভিতরে আছে কিন্তু আমরা এটাকে ক্লিয়ার করিনি, মানে ইয়ে করিনি, কি বলে, ওভারফ্লো হিডেন করিনি। এই জন্য কি করছে যে ও মূলত যখন আমরা ওভার হিট থাকবে না তখন দেখেন আমরা যদি সিঙ্গেল পোস্ট ধরি ওর এরিয়াটা কতটুকু ধরে আছে, তো যতক্ষণ পর্যন্ত পুরোটা পায়নি ততক্ষণ পর্যন্ত ধরবে না। এই জন্য আসলে কী করতে হয় যে ওভারফ্লো হিডেন করে দিতে হয়, কিন্তু ওভারফ্লো হিডেন করলে একটু সমস্যা আছে এখানে। যেমন আচ্ছা, আমরা আগে রিফ্রেশ করি, দাঁড়ান, পুরোটা ব্যাক করো এইভাবে। আমরা এটাকে কি করব, অ্যাবসোলুট করা আছে, ওভারফ্লো করা আছে, এটাকে আমরা করবো কি ক্লিয়ার বোথ করব, আর ওভারফ্লো হিডেনটা এখানে ক্লিয়ার করব। এখন যদি প্যাডিং মার্জিন বাড়াই তারপর কাজ করবে কি না, অথবা প্যাডিং বাটন, না ওই সিস্টেমে কাজ করবে না। তো আমাদেরকে আপাতত একটু অল্টারনেটিভ বা টেকনিক্যাল ওয়েতে কাজ করতে হবে। মনে করেন 120 দিলে দিলাম, ওভারফ্লো হিডেন দিব না, যদিও এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। কে কে বোঝেন নাই? আর বোঝেন নাই, ঠিক আছে, বুঝাচ্ছি। আমরা নর্মালি আমাদের সিঙ্গেল পোস্টকে ওভারফ্লো যখন হিডেন করছি তখন কিন্তু সিঙ্গেল পোস্টে হিডেন করার কারণে এই উপরের যে সেকশনগুলো, উপরের সেকশনগুলো কেটে গেছে, তাই না? তো এই কেটে যাওয়া অপশনগুলোকে যদি আমি পুনরায় ব্যাক করাতে চাই আমাকে আবার ওভারফ্লো হিডেনটা তুলে দিতে হবে এখান থেকে। কিন্তু ওভারফ্লো হিডেন যদি তুলে দিই তাহলে কি হয়, এমন হয় না? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি H2কে ক্লিয়ার করি, দেখি কাজ করে কিনা। কাজ হয়, কিন্তু আমাদের এই যে যে এলিমেন্টগুলো আছে এগুলো আবার উপরের দিকে থেকে যায়, পোর্শনগুলো সমস্যা করে। এই জন্য আমাদেরকে একটু টেকনিক্যালি দেখতে হবে যে কোন জায়গাটায় আমাদের কাজ করলে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। আচ্ছা, ইমেজগুলো কীভাবে করছিলাম?
এখানে একটু ঝামেলা হয়েছে। এই দুটো নর্মালি কোনো কাজই করতেছে না। যে কাজ করতেছে সেটা হচ্ছে এইটা ক্লিয়ার করার পরে এই কাজ করতেছে আর এই কাজ করতেছে পজিশন। কারণ এই ইমেজটা আর এই বাটনটা দুটোই কিন্তু পজিশন করে করা, সো আমাদের রিলেটিভকে তুলে দিই, কাজ করে করবেই না, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর মার্জিনটা নর্মালি নিচ্ছে হচ্ছে এই কারণে, ঠিক আছে? আমাদেরকে একটু ব্যাপারটা বুঝতে হবে যে আমরা এটাকে কীভাবে ক্লিয়ার করতে পারি। এই ঘুম ধরলো নাকি সবার? দেখেন ফিক্সিং হয় কীভাবে। মাঝে মাঝে ক্লায়েন্টের প্রজেক্টে এরকম ঝামেলা পড়বেন, ও বলতেছে তাড়াতাড়ি দাও, সময় নাই, কিন্তু আপনি এদিক তো প্রবলেমে পড়ে আছেন, আপনি বলতেছেন আপনার অবস্থা কী এদিক হয়েছে, ঠিক আছে? তো ওই সময় কিন্তু খুবই মুশকিল অবস্থা, মানে বাইরের সঙ্গে চিল্লাচিল্লি করা যাবে না, জাস্ট সিম্পলি মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। নেট যখন বাইরে দেখবে যে না নেট কানেকশন নাই, নিশ্চয়ই আমার সঙ্গে চিটিং করতেছে, দিবে খাই অনেকে ওই মার্কেট প্লেসে যে ফাইল দিয়ে দিবে, ডিসপিউট দিবে যে এর সঙ্গে চিটিং করতেছে, প্রজেক্ট ক্যান্সেল, টাকা সব রিফান্ড করেন। তখন বাইরের সঙ্গে কমিউনিকেশন ব্রেক করলে খবর আছে, আর যাই কিছু করেন এই কাজ করেন না কখনো। ওরা কিন্তু খুব সেন্সিটিভ, বুঝছেন? মানে আপনি আপনি প্রবলেমে আছেন, ওরা বুঝতেই চাইবে না এমন। আচ্ছা, আমরা একটা টেকনিক্যালি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল সমস্যাটা অ্যারাইজ করতেছে কোথায় থেকে বুঝতেছি না। যদিও এটা রাইট ওয়ে নয়, কিন্তু আচ্ছা মার্জিনটা
হ্যাঁ প্যারাগ্রাফ থেকে পুরো এরিয়া থেকে নিচে নামতেছে। দাঁড়ান না, আমি কি দেখতেছি আপনারা বুঝতেছেন না। এই বটম পেডিংটাই কাজ করে না, কাজ করলেও অনেক স্লোলি কাজ করতেছে বা অনেক লম্বা এরিয়া জুড়ে। কিন্তু এখানে ওভারফ্লো হিটিংটা তো কেটে যাবে, এই ইয়েটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাই না? এটা তো মূল সমস্যা। হিডেন করলাম কেটে গেল, তাহলে আপ হইলো কি? হ্যাঁ হ্যাঁ, হোয়াইট দিলে কি কাজ করবে? হোয়াইটের তো সময় প্রবলেম না, প্রবলেম হচ্ছে হাইটের সঙ্গে। কিন্তু আপনি এখানে যদি হাইট দিয়ে দেন, একটা ফিক্স হাইট দেন, যদি ইনকেস কখনো কন্টেন্ট এখানে বেশি আসে তখন দেখা যাবে না। মানে ফিক্স হাইট দিলে আপনাদেরকে কন্টেন্ট ওখানে বুঝে শুনে আনতে হবে। হ্যাঁ, এটার একটা প্রপার সলিউশন আছে। যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেস থেকে কোনো পোস্ট এখানে আমরা কোয়েরি করে আনবো, তখন একটা লিমিট দেওয়া যায় যে এত ক্যারেক্টারের বেশি এই জায়গায় আসবে না, লিমিট দেওয়া যায়। সেই ক্ষেত্রে আপনি একটা ফিক্স হাইট ইউজ করতে পারেন, বুঝছেন? হ্যাঁ, হাইটটা তখন ফিক্স করতে পারেন, সমস্যা নেই। আমি আসলে ফিক্স হাইট দেওয়ার পক্ষপাতী না কখনো কোনো এরিয়াতে, বুঝছেন? কারণ মনে করেন ফিক্স হাইট আমি দিলাম, ফিক্স হাইট দিলে হাইটের ক্ষেত্রে কিন্তু প্রবলেম সলভ করবে, কোনো সমস্যা করবে না। হাইটের ক্ষেত্রে এইভাবে করে আমরা যদি টপ বটম না দিই, মনে করেন দিলাম না, এখন আপনি ইচ্ছা মতো দেন আগে 250 পিক্সেল, হয়েছে না? সলভ কিন্তু করছে, কিন্তু হাইট দিয়ে প্রবলেম সলভ করা প্রপার ওয়ে না। এভাবে যদি আপনি ইউজ করেন, প্রপার ওয়ে না। এটা আমাদেরকে যদি এরকম টেমপ্লেটে যদি ওয়ার্ডপ্রেস না করতে বলে, শুধু পিএনজি টু এইচটিএমএল করতে বলে, এমন করে দিবেন না। এটা যে ইনভ্যালিড ওয়ে তা কিন্তু না। মানে আপনাকে বুঝতে হবে যে আপনার লেআউটটা আসলে কেমন হবে ফাইনালি, বা অ্যাট দ্য এন্ড বায়ারের উদ্দেশ্যটা পূরণ করতেছে কিনা, তাহলেই হবে। আপনি হাইট দিয়ে দিয়েছেন, এটা তো করার কিছু না। বায়ার তো আপনি এক্সকিউজ দেখাতে পারবে না যে কেন হাইট দিছো, যে তোমার কন্টেন্ট এখানে এতটুকুই আসবে, এর চেয়ে বেশি আসবে না। যদি বেশি আসতে হাইটটা বাড়াই দিতে হবে, দিলাম বাড়ায়, ঠিক আছে। কিন্তু অটোমেটিক্যালি একটা হাইট থাকার কথা। অটোমেটিক্যালি কিছু সিস্টেম থাকে যেখানে অটোমেটিক্যালি ও এইখান থেকে মার্জিনটা ধরবে, নিচে মার্জিন বটমটা ধরবে। মার্জিন বটমটা আমরা ধরাতে পারি কীভাবে? যে এখানে যেমন করে যখন প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের নিচে কিন্তু আমরা একটা মার্জিন বটম ধরা দিতে পারি। যেমন এখানে মনে করেন যে এই যে এখানে যেমন 15 আছে, আমি এখানে সিম্পলি বলে দিতে পারি যে 300 ধরছে না। এখন দেখেন 300 কিন্তু ধরছে, বাট আসলে একটা রাইট ওয়ে। প্যারাগ্রাফ কিন্তু পুরোটা এরিয়া ধরে আছে, এটা কি রাইট ওয়ে না? হ্যাঁ, এইটার চেয়ে আমাদের ওইটা রাইট ওয়ে, যে ফিক্স আমরা একটা হাইট দিছি, ওটা কিন্তু রাইট ওয়ে। করার কথা কেন? তা আপনিও তখন কমাবেন। রেসপন্সিভ মানে কি? ওয়াইড হাইটটাকেই কন্ট্রোল করা, মানে এক কথায় আপনার প্রতিটি এলিমেন্টের সাইজকে কন্ট্রোল করা, নাকি আরো অন্য কিছু? হ্যাঁ, তখন প্রতিটা ডিভাইস ফিক্স করতে হবে। তখন তো সবগুলো লম্বা লম্বা হবে, তাই না? তখন আপনার হাইট বাড়া দিতে পারেন। তো এইভাবে ফিক্স করে দিব। এই প্রবলেমটা হওয়ার আগ পর্যন্ত সব বুঝছেন? তাহলে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে এখান থেকে মার্জিন বটম নাই, ঠিক আছে। ক্লিয়ার বোর্ড তুলে দিলে কাজ হয় না। আমরা ক্লিয়ার বোর্ডটা আমাদের রাখা আছে, রাখলাম আমরা। তাহলে এইটা দিয়ে ফিক্স করে দিই 210 পিক্সেল, হয়েছে? এখন বুঝছেন? মনে করেন কোনো সমস্যা নাই, ভুলে যান, হ্যাঁ তো হাইট ফিক্স করে দিয়েছেন। কারণ এখানে সময় নষ্ট করতেছে, 209। এখন আপনারা এটাতে করলেন, এখন এখানে আপনারা আরও একটা ব্লক কোড এখানে অ্যাড করতে পারেন। কীভাবে অ্যাড করবেন? এটা যখন আমরা ডাইনামিক্যালি এই কন্টেন্টগুলো ডেলিভার করবো, তখন বুঝতে পারবেন যে আসলে কত মজার জিনিস এগুলো। এই যে ব্লগ পোস্ট, এই যে যতটুকু জায়গা আছে নিলাম।
আসছে চলে। আচ্ছা, তাহলে আমরা ছোট আরেকটু টুইকিং করি, যেমন আমাদের এখানে একটা মার্কআপ দাঁড়ান, আচ্ছা এখানে আমাদের যা দেখাতে চাইছিলাম সেটা পরে। আগে মেইন জিনিসটা দেখি, যে এখানে মনে করেন যে এটা একটা যেটা আগে বলছিলাম, যেটা একটা উইজেট সেল করে বা এটা ডিভাইস বা যন্ত্রাংশ সেল করে। সো এখানে আমরা একটা ডিসকাউন্ট অফার এখানে একটা আমরা দিতে পারি। বায়ার বললো যে আমি এখানে একটা ডিসকাউন্ট অফার দিতে চাই, তখন একটা আলাদা একটা স্টাইল করে দিতে হবে, যে আমার ব্লগ পোস্টের নিচে সে আমার ভিজিটরটা সে দেখবে এখানে একটা ডিসকাউন্ট, তারা এখান থেকে নিতে পারে আমার প্রোডাক্টটা, তাই না? সো এটা যদি করতে চাই তাহলে কী করতে হবে? জাস্ট সিম্পলি এখানে আমাদের যে এই পোস্ট এরিয়া, যেটা পোস্ট এরিয়া শেষ হচ্ছে কোথায় দেখতে হবে, এই যে শেষ হচ্ছে এখানে। এখানে মনে করেন এসে আপনারা দিলাম কি COUPON, এটা বানান কুপন, কুপন কুপন মানে এখানে ডিসকাউন্ট দিব আমরা। এখানে একটা পি নিলাম আমরা, এখানে বললাম যে 20% কি 20% অফ অন আচ্ছা দিলাম $200, $200 ওপর 20% অফ। এটা তো কেমন কথা হলো? আমরা একটা ডেট দিতে পারি, 20/02/2015 দিলাম যে এত তারিখের মধ্যে 20% অফ। তো এটা যখন আমরা দিব তখন আমাদেরকে অবশ্যই কুপনটা কপি করতে হবে, এবং কুপনটা কপি করতে হবে সিঙ্গেল পোস্টের ঠিক এরপরে কুপন, আর আমাদের এখানে থাকবে কুপন পি, তাই না? আচ্ছা রিফ্রেশ করি, চলে আসছে। আচ্ছা এটাকে কীভাবে ডিজাইন করবেন? কুপনটায় আসি আমরা। কুপনটা আসবে আমাদের এখানে মনে করেন যে ওয়াইড হবে 400 পিক্সেল, তারপরে মার্জিন হবে অটো, বর্ডার দিই মনে করেন যে 5 পিক্সেল, ডটেড কি কালার দিব এমন, আর ড্যাশড এইভাবে দিলাম, এইভাবে যাতে সুন্দর লাগবে দিলাম। প্যাডিং দিলাম মনে করেন যে 10 পিক্সেল, 30 পিক্সেল, ঠিক আছে? হাইটটা আর একটু বাড়াই দিই, মনে করেন 30 পিক্সেলই দিলাম চারদিকে, 30 পিক্সেল থাকলে এমন করে, আর 20 পিক্সেল এমন থাকলো। এখন দিব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, বুঝছে? ফন্ট সাইজ, আসলে ফন্ট সাইজ আমি এখানে দিচ্ছি, বাট এখানে অ্যাকচুয়ালি এভাবে হবে না, দিব না আমরা এগুলো এখানে, বুঝাচ্ছি। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, ফন্ট বোল্ড, কালার হচ্ছে, ঠিক আছে এমনটা। এবং আমরা আরেকটা কাজ করতে পারি যে অটো দিছি আমরা এখানে, সমস্যা নেই, কিন্তু আমরা উপর থেকে একটু মার্জিন নিব 20 পিক্সেল 0 পিক্সেল, ঠিক আছে? এবার যে এখানে একটা অফার থাকলো, কিন্তু খেয়াল করেন আমাদের অনলি কুপন সেকশনটা হচ্ছে কুপন, আমরা ডিরেক্টলি পি এর উপর যে টেক্সট ইফেক্টগুলো হয় সেগুলো আমরা পি এর উপর দিব। সেগুলো কোনটা? সেগুলো হচ্ছে এই কয়টা। কখনোই নির্দিষ্ট এলিমেন্টের বাইরে গিয়ে কখনো স্টাইল দিবেন না, তাহলে কিন্তু ধরা হবেন নিজেরাই। দেখবেন ওই আপনি যেমন কুপনের মধ্যে সবগুলো কালার দিয়েছেন, কুপনের টেক্সট অ্যালাইন করছেন সেন্টার, কুপনের ফন্ট সাইজ বলছেন 20 পিক্সেল, তখন কী হবে? প্যারাগ্রাফ বলেন আর হেডিং বলেন সবগুলোর স্টাইল এমনই হবে। হ্যাঁ, তো স্পেসিফিক্যালি ওই যেমন পেডিংয়ের ক্লাসে বলছিলাম একটা কথা, দেখেন কোনো চেঞ্জ নেই। পেডিংয়ের ক্লাসে একটা কথা বলছিলাম না, যে যার উপর ইফেক্ট দেওয়া উচিত ঠিক তার উপরে গিয়ে পেডিং দিবেন, তাতে করে কি মেইন কন্টেন্টটা বড় হয়ে যাবে না কখনো, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমাদের মেইন র্যাপার সেকশনটা কমপ্লিট। এখন ফুটারে আসি আমরা। ফুটারে আসলাম, ফুটার তাহলে আমাদের মেইন কন্টেন্ট ছিল কত? ওয়াইড ছিল হচ্ছে 1000 পিক্সেল, তাই না? মার্জিন ছিল হচ্ছে অটো হয়েছে, টেক্সটগুলো বোঝা যায়? হ্যাঁ, আচ্ছা কালার, আচ্ছা কালারটা সবার আগে দিয়েছি, ঠিক আছে। কালার দিলাম হচ্ছে
রেড, সরি হোয়াইট দিলাম, আর টেক্সট দিলাম হচ্ছে আপার কেস ছিল সবগুলো, তাই না? আচ্ছা, এবার যদি আমরা বলি আচ্ছা এখানে আরেকটা কিন্তু ভুল করছি আমরা, যে আমরা আবার কিন্তু টেক্সটের মানে কালার ফুটারের ভিতর দিচ্ছি। হ্যাঁ হবে, ফুটারের ভিতরেই যে টেক্সটগুলো থাকবে সাদা হবে, বাট আমরা আসলে ওইভাবে করে না দিয়ে আমরা কি করব, যে ফুটারের ভেতর যে পিগুলো আছে ওগুলোকে দিব, ফুটারের কালার ফুটারের স্টাইল সিম্পলি কয়েকটা দিলাম, করলাম। এখন স্লোগান যেটা আছে, স্লোগানটা কি করব, যে হোয়াইট দিব হচ্ছে 50%, ফ্লোট করব হচ্ছে লেফট। ঠিক একইভাবে মনে করেন যে আচ্ছা এটাকে কাটেন, এটাই কপি করেন, দুটো তো 50-50 তাই না? এটাকে জাস্ট স্লোগান, এটা হবে কি প্লট লেফট, এটা হবে প্লট রাইট। আচ্ছা তাহলে আমাদের মেইন কাজ কিন্তু কমপ্লিট, তাই না? দুটো কিন্তু দুই পাশে চলে গেছে, কিন্তু এখনও আরও কাজ বাকি আছে, যে আমরা এই যে আমাদের ফুটার যেটা, তাহলে আমাদের এখানে বলতে হবে ফুটারের ওয়াইড হচ্ছে 1000 পিক্সেল আর মার্জিন হচ্ছে অটো, তাহলে কিন্তু সে আমাদের কন্টেনারের ভেতরে ঢুকে গেছে অলরেডি, তাই না? কিন্তু ঢুকে যাওয়ার পরও ঝামেলা আছে, যেমন আমাদের এই পিএইচডিতে যদি আমরা দেখি ফুটারটা না সরে গেছে, সরে দেওয়ার কারণ তো আছে, খেয়াল করেন টেক্সটগুলো কি লেটার স্পেসিং আছে। আচ্ছা আমরা প্রথমে এটাকে ফিক্স করি, অনেক ঝামেলা তাই না? হ্যাঁ তাহলে আমরা কি করতে দিই, প্যারাগ্রাফ যেটা, তার মানে লেটার স্পেসিং দিতে হচ্ছে, লেটার স্পেসিং দিতে হচ্ছে, মনে করেন 2 পিক্সেলই দিলাম, আমরা 2 পিক্সেল দিলাম, বুঝছে? আচ্ছা এখন এই যে এটাকে করতে হবে মানে ফ্লোট তো আমরা করছি, মানে ওর ডিভিশনটাকে ফ্লোট করছি, অ্যাকচুয়ালি আমরা কন্টেন্টটাকে কিন্তু ফ্লোট করিনি, সো এটাকে বলতে হবে টেক্সট অ্যান্ড রাইট। এবার হচ্ছে রাইট, গরম করা যাবে না তো ভাই, তখন বিরিয়ানির প্যাকেট এনে খাওয়া শুরু করে দিই। আচ্ছা এখন দেখেন, এখন আমাদের এইটার পরে দেখেন যে রুলার দিয়ে এই নিচেরটা মাইপে দেখেন কত ফাঁকা, 40, টপ 0 আর বটম 40 পিক্সেল, বুঝছে? হয়নি কেন? বিভিন্ন কারণে না হতে পারে, হ্যাঁ প্যারিং দিতে হতো, প্যারিং বটম, কিন্তু তারপরও নিচে, তাই না? বুঝতে তো 260, দ্যাট মিনস এইটা। তাহলে আমাদের হোম পেজ কমপ্লিট। এখন কি হবে বলেন? শনিবারে করে আনবেন, ঠিক আছে করে আনেন শনিবার। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে শনিবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু আরও অনেকগুলো পেজ আছে দেখেন, বাট এই পেজগুলো কিন্তু খুব সহজ এবং খুব কঠিন না। আমরা সিঙ্গেল পেজ আছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, সিঙ্গেল পেজটা ওপেন করি আগে, দেখেন হ্যাঁ কঠিন আছে, এই যে এইখানে একটা ঝামেলা করবে, একটু ঝামেলা, হ্যাঁ দেখিয়ে এখন ঝামেলা কতটুকু। আচ্ছা তারপরে এইটা বেশি না, এগুলো বেশি না, এইটা আর এইটা মানে আছে, এগুলো আর খুব কমপ্লেক্স কাজ না, বাট তারপরেও যেমন এই যে এইখানে এটাকে পজিশন করে আনতে হবে, আবার আমরা এইটাকে ওয়ার্ডপ্রেসের কাস্টম কোয়েরি করে নিয়ে আসবো, মানে আছে। এই টেমপ্লেটটা অনেক মজার, এবং আমি যখন ফার্স্ট এই টেমপ্লেটটা দেখছি আমার কাছে কিন্তু এই পেজগুলো ছিল না,
আমি এগুলো নেট থেকে ঘাটাঘাটা করে ডাউনলোড করছি। তো এই টেমপ্লেটটা মূলত ওই linda.com সাইটটা জানেন না, linda.com টিউটোরিয়াল সেলিং সাইট, ওদের একটা টিউটোরিয়ালে ছিল এই টেমপ্লেটটা ওরা দেখাইছিল, এবং আমার দেখে টেমপ্লেটটা খুবই ভালো লাগছে, এবং আমি তখন থেকে এটা আমি অনেকবার চেষ্টা করছি, এবং দেখা গেছে যে প্রথম দিকে আমার নিজেরও সমস্যা হয়েছে কাজ করতে গিয়ে, তো পরে ইনশাল্লাহ আর প্রবলেম হয়নি। তো আশা করি আপনাদেরও এটা প্রবলেম হবে না, এবং আপনারা এটার উপর যদি প্র্যাকটিস করে পারফেক্টলি এটাকে ডেকোরেশন করতে পারেন, তো আমি মনে করি যে আপনার যে কোনো ধরনের লেআউট এটাতে কাজ করাতে পারবেন, যে কোনো ধরনের লেআউট। কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা পজিশনিং করলাম, ফ্লোটিং করলাম, তাই না, তারপর ইমেজ নিয়ে কাজ করলাম, তারপরে এই যে নেগেটিভ মার্জিনগুলো ইউজ করলাম, মানে এখন পর্যন্ত যতগুলো আমরা সিএসএস শিখছি, আমাদের ওই 7-8টা ক্লাসে সিএসএস যা করছি সবগুলি কিন্তু ইউজ করছি এখানে। তারপরে সিএসএস এর যে আমরা ইউজ করলাম, কি বলে এটাকে, গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। সো আমার মনে হয় না কোনোটা বাদ গেছে এখানে। সো তাহলে আপনারা এটাকে এখন ট্রাই করেন। আজকে যেহেতু বুধবার, বৃহস্পতি, শুক্র, শনিবার, এখনও মনে করেন যে আপনাদের হাতে প্রায় 100 ঘন্টার উপর আছে, না 100 ঘন্টা না, 60 আওয়ারের উপর এখনও আছে। তো এটাকে কমপ্লিট করে আমাকে শুক্রবার রাতেই আমাকে মেইল করবেন। শুক্রবার রাতে, অলরেডি তো 2 দিন পাচ্ছেনি আপনারা। আজকে বুধবার বিকেল, বৃহস্পতিবার বিকেল, শুক্রবার বিকেল, দ্যাট মিনস রাতে কাজ শেষ করে দিয়ে তারপর যাবেন, ওগুলো কথা নাই।